হ্যালো এভরিবডি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পার্থপ্রতিম সরকার এবং তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই ক্লাস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের জন্য, অর্থাৎ যারা 2026-এর মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য। এখানে আমি একটা খুব গুরুত্বপূর্ণ স্টোরি তোমাদেরকে করাবো, যে স্টোরিটি 2017-র মাধ্যমিক পরীক্ষাতে এসেছিল। সেই স্টোরিটা হচ্ছে দ্য শেপার্ড বয় অ্যান্ড দ্য উল। একটি নেকড়ে বাঘ এবং একটি মেষপালকের গল্প, দ্য শেপার্ড বয় অ্যান্ড দ্য উল। এটা 2017-এর মাধ্যমিকে পড়েছিল এবং তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, একটা মেষপালক জঙ্গলের ধারে মেষ পালন করত, মানে ভেড়া চড়াতো, এবং ছোট ছেলে আর একঘেয়ে কাজ, বিরক্ত হয়ে সে একটা প্ল্যান করলো যে গ্রামবাসীদেরকে একটুখানি জ্বালাবে। তাই সে কী করলো, সে নেকড়ে বাঘ আমাকে আক্রমণ করেছে এরকম একটা ফলস অ্যালার্ম ক্রিয়েট করলো, মানে গ্রামবাসীদের বোকা বানানোর জন্য সে চেঁচালো। এবং ন্যাচারালি মেষপালকের ডাক শুনে গ্রামবাসীরা পাশেই কাজ করছিল, তারা সবাই ছুটে এলো। এসে তারা দেখলো কোনো নেকড়ে বাঘই নেই, ওই মেষপালকটি তাদের সঙ্গে মজা করেছে। তারা খুব রেগে গেল। যাই হোক, এইরকম ঘটনা বেশ কয়েকবার ঘটলো। মেষপালক মাঝে মাঝেই তাদেরকে হাত পাড়ে আর তারা ছুটে আসে। শেষে একদিন গ্রামবাসীরা ঠিক করলো যে আর তারা যাবে না, কারণ তারা বুঝতে পেরেছে এই মেষপালকটি বা এই ছেলেটি তাদের সঙ্গে মজা করছে, তাদেরকে মিথ্যা বলছে। তাই তারা ঠিক করলো আর কোনো দিন ডাক এলেও যাবে না। কিন্তু এবার সত্যি পালে বাঘ পড়লো, মানে পালে নেকড়ে বাঘ পড়লো। একদিন জঙ্গল থেকে সত্যিই বাঘ বেরোলো, মানে নেকড়ে বাঘ বেরোলো, এবং সেই নেকড়ে বাঘটি এই ভেড়ার পালকে আক্রমণ করলো। এবার যখন ছেলেটি নেকড়ে বাঘ বলে চেঁচাচ্ছে, কেউ আর তাকে সাহায্য করতে এলো না। এবং আমরা দেখছি যে নেকড়ে বাঘটি এই ভেড়ার পালটাকে সম্পূর্ণ মেরে দিল এবং সেই মেষপালককেও মেরে দিল, এবং তারপরে নেকড়ে বাঘটা চলে গেল। ঠিক আছে, যদি এই স্টোরিটা আমাদের পড়ে তাহলে তার পয়েন্টসগুলো কীরকমভাবে দেওয়া থাকবে রাইট এ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস বাই ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। রাইট এ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস বাই ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। 100টি শব্দের মধ্যে এই গল্পটি লিখতে হবে। আমরা স্টোরির নিয়মকানুন সব শিখে গেছি, এবং স্টোরি লিখতে গেলে 10-15টা শব্দ কম বেশি হলেও কিছু হয় না, সেটাও আমরা জানি। যাই হোক, আমরা মোটামুটি 100 থেকে 110টা ওয়ার্ডের মধ্যেই লিখবো। পয়েন্টসগুলো কি দেওয়া আছে একবার দেখো। শেপার্ড বয় টেন্ডস শিপ নিয়ার আ ফরেস্ট। শেপার্ড বয় টেন্ডস শিপ নিয়ার আ ফরেস্ট। একটা মেষপালক একটা জঙ্গলের পাশে সে পশু পালন করতো বা মেষ পালন করতো। টেন্ডস শিপ মানে মেষ বা ভেড়াকে চড়াতো। রেইজেস ফলস অ্যালার্ম অফ এ উল। এই মেষপালকটি একদিন ফলস অ্যালার্ম অফ এ উল, একটা মিথ্যে আওয়াজ করলো যে বাঘ পড়েছে মানে নেকড়ে বাঘ পড়েছে। নেক্সট পয়েন্ট, ভিলেজার্স রাশ টু হিজ রেস্কিউ। সমস্ত গ্রামবাসী তাকে উদ্ধার করতে, ওই নেকড়ে বাঘের হাত থেকে উদ্ধার করতে ছুটে এলো। নেক্সট পয়েন্ট, শেপার্ড বয় এনজয়েস। আমরা দেখছি মেষপালকটি এই ব্যাপারটাতে খুব মজা পেল, মানে আদপে কোনো নেকড়ে বাঘ পড়েনি, সে তো মজা করার জন্য এই আওয়াজটা করেছে। যখন গ্রামবাসীরা ছুটে এলো, ছেলেটি দেখলাম যে খুব মজা পাচ্ছে। নেক্সট পয়েন্ট, ওয়ান ডে উলফ রিয়েলি কামস। একদিন সত্যি করেই নেকড়ে বাঘ এলো। নেক্সট পয়েন্ট, শেপার্ড বয় ক্রাইস ফর হেল্প। এই মেষপালকটি আবার সাহায্যের জন্য চিৎকার করলো। নেক্সট পয়েন্ট, নোবডি কামস। কিন্তু এবারে আর কেউ এলো না। নেক্সট পয়েন্ট, উলফ কিল শিপ। উলফ বা ওই নেকড়ে বাঘটি সমস্ত শিপ বা এই যে ভেড়া সেগুলোকে হত্যা করছে। এইটার মাধ্যমিক 2017-তে হুবহু এটাই এসছিল, সেটাকেই আমরা লিখব। আমি এটার সঙ্গে একটা ওয়ার্ড ইনফ্যাক্ট লাস্টে জয়েন করেছি, সেটা উল কিল শিপ। যে এই নেকড়ে বাঘটি ওই সমস্ত ভেড়ার পালকে হত্যা করছে, এর সঙ্গে শিপ আমি আর একটা জিনিস অ্যাড করতে চাইছি, অ্যান্ড দ্য বয়। এটা আমি কালো কালিতে যেন একটু লিখে দিলাম। মানে এই গল্পটাতে শুধুমাত্র শিপ বা ভেড়ার পালকেই হত্যা করেনি উল। ঈশপের গল্পেতে নেকড়ে বাঘটি ভেড়ার পালকেও হত্যা করছে এবং ওই যাওয়ার আগে মেষপালককেও হত্যা করছে। কিন্তু আমি সঙ্গে এই দ্য বয়টাও দিয়ে দিলাম। জাস্ট একটা ওয়ার্ড মাত্র লিখতে হবে, কম্প্যাক্ট হওয়া থাকলো, যেমন আসবে তেমন লিখে দেবে। ঠিক আছে, শুধুমাত্র শিপ এলে শিপ পর্যন্তই রাখবে, আর শিপ আর বয় দুজনকেই যদি নেকড়ে বাঘ হত্যা করে তাহলে সেটাকে মেনশন করবে। যাই হোক, চলো দেখে নিই যে এরপরে আমরা গল্পটা কী লিখবো। স্টোরি লেখার প্রথম নিয়মে আমরা বলেছি যে স্টোরিতে একটা টাইটেল হবে, এবং টাইটেলটা হয় অল ক্যাপসে হবে, অথবা টাইটেলের প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটালে হবে। আমি ইনফ্যাক্ট এখানে দুটো টাইটেল লিখেছি, তোমরা যে কোনো একটা লিখবে। সেই নিয়মটাকে ফলো করে আমরা টাইটেলটা লিখেছি। দেখো, প্রথম টাইটেল সেটা খুব সাদামাটা একটা টাইটেল, কিন্তু টাইটেল হিসাবে ঠিক আছে, মানে খুব আহামরি ভালো না হলেও যেহেতু টাইটেল লেখার নিয়মকে সেটা মেনটেন করছে,
ফুল মার্কসটাই তোমরা পাবে। কি সেই টাইটেল? দ্য শেপার্ড বয় অ্যান্ড দ্য উল। দ্য শেপার্ড বয় অ্যান্ড দ্য উল একটি নেকড়ে বাঘ এবং একটি মেষপালকের গল্প। প্রথম ওয়ার্ডের ফার্স্ট লেটারগুলো ক্যাপিটালে আছে, দেখতে পাচ্ছ। আর একটা টাইটেল, খুব ভালো টাইটেল, সেটাও তোমরা ইউজ করতে পারো, দ্য ফেট অফ এ লায়ার। দ্য ফেট বা ভাগ্য অফ এ লায়ার, মিথ্যেবাদীর ভাগ্য। এটা খুব ভালো টাইটেল, এটা তোমরা ইউজ করতে পারো, কিন্তু যদি সবসময় মনে না পড়ে, কারণ এটা একটুখানি তুলনামূলকভাবে কঠিন, তাহলে দ্য শেপার্ড বয় অ্যান্ড দ্য উল এটা লিখলেও চলে। এরপরে দেখো আমরা সোজা গল্পটায় চলে এসেছি। গল্পটায় আমরা পয়েন্টকে নিয়েই একটা ইন্ট্রোডাকশন বানিয়েছি। আমরা বলেছি গল্পে একটা ইন্ট্রোডাকশন থাকলে ভালো, এবং পয়েন্টসগুলো যে সিকোয়েন্সে লেখা হয় সেই সিকোয়েন্সটাকে আমরা ফলো করব। তা আমি একটা ইন্ট্রোডাকশন ওই প্রথম পয়েন্টকে ধরেই লিখেছি। প্রথম পয়েন্টটা ছিল শেপার্ড বয় টেন্ডস শিপ নিয়ার আ ফরেস্ট। একটা মেষপালক জঙ্গলের কাছে সে তার মেষ বা ভেড়া চড়াতো, সেটাকে সুন্দর করে আমরা গুছিয়ে লিখেছি যে একদা একটা গ্রামেতে একটা পশুপালক বা শেপার্ড বয় বাস করত, এবং সে জঙ্গলের ধারেতে তার ফোক অফ শিপ বা তার ভেড়ার পালকে সে চড়াতো, সেটাই লিখেছি। ওয়ান্স আপন এ টাইম, খুবই কমন, সবসময় শুরু হয় কিন্তু শুনতে ভালো লাগে। ওয়ান্স আপন এ টাইম কমা এ শেপার্ড বয় লিভড ইন এ ভিলেজ। একটা শেপার্ড বয় বা একটা পশুপালক, মানে যে ছেলেটা পশু পালন করে, লিভড ইন এ ভিলেজ, একটা গ্রামে বাস করতো। তারপরে একসঙ্গেই টেনে দিয়েছি, হু ইউজ টু টেন্ড হিজ ফোক অফ শিপ বাই দ্য সাইড অফ এ রিভার। টেন্ড মানে হচ্ছে পালন করা বা চড়ানো, টেন্ড শিপ, তা আমি টেন্ড শিপ না করে টেন্স হিজ ফোক অফ শিপ মানে একগুচ্ছ, ফোক অফ শিপ মানে বা হার্ড অফ শিপ মানে হচ্ছে একগুচ্ছ ভেড়া, সেটাকে আমি লিখেছি হু ইউজ টু টেন্ড হিজ ফোক FLOCK ফোক অফ শিপ বাই দ্য সাইড অফ এ ফরেস্ট। ওকে, নেক্সট পয়েন্ট, রেইজেস ফলস অ্যালার্ম অফ এ উল। এর পরের পয়েন্টটা দেওয়া আছে, এই ছেলেটা নেকড়ে বাঘ পড়েছে, নেকড়ে বাঘ পড়েছে বলে একটা মিথ্যে মিথ্যে ডাক সবসময় ডাকে, মানে সবাইকে এটা বলে সে ভয় দেখায়। সেটাকে আমরা কীভাবে বলবো যে ছেলেটি একই কাজ করে, প্রতিদিনই মেষ নিয়ে যায়, অর্থাৎ ভেড়া নিয়ে যায় আর ভেড়া চড়ায়। এই একঘেয়ে কাজে সে খুব বিরক্ত হয়ে গেছে, এবং একদিন আমরা দেখছি যে মজা করার জন্য সে, মানে প্রথমে তো একদিন আচমকাই শুরু করে, একদিন আচমকা মজা করার জন্য সে নেকড়ে বাঘ পড়েছে, নেকড়ে বাঘ পড়েছে বলে চেঁচাচ্ছে, সেটাই আমরা লিখেছি। বোর্ড উইথ হিজ ওয়ার্ক। বোর্ড কথাটার অর্থ হলো যে কোনো কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাওয়া। তা বোর্ড উইথ হিজ ওয়ার্ক, তার কাজেতে ক্লান্ত হয়ে, অ্যান্ড আউট অফ ফান এবং মজার উদ্দেশ্যে, ওয়ান ডে হি শাউটেড অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, সে তার একদম গলা ফাটিয়ে, টপ অফ হিজ ভয়েস মানে হচ্ছে একদম গলার সব থেকে উঁচু স্বরে গলা ফাটিয়ে সে চিৎকার করছে, হেল্প হেল্প এ উলফ এ উল। এটা আমি আগেই বলেছি যে ডিরেক্ট স্পিচ যদি তোমরা ইন্ট্রোডিউস করতে পারো গল্পের মধ্যে কোনো একটা ক্যারেক্টারের মুখ থেকে, সেটা শুনতে ভালো লাগে। এই গল্পটার প্রধান চরিত্র এই মেষপালকটি, তার মুখ থেকে আমি একটা ডিরেক্ট স্পিচ, বেশি না, 4টে ওয়ার্ড খালি ইন্ট্রোডিউস করছি। উইদিন কোটের মধ্যে লিখবে, দেখো কীভাবে লিখেছি। প্রথমে বোর্ড উইথ হিজ ওয়ার্ক অ্যান্ড আউট অফ ফান, ওয়ান ডে হি শাউটেড অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, তারপরে কমা, তারপর উইদিন কোট, হেল্প হেল্প এ উলফ এ উলফ। ওকে, এই বিস্ময়বোধক চিহ্নগুলোকে কিন্তু দেবে। হেল্পের পরে বিস্ময়বোধক চিহ্ন দেখো, তারপরে আবার হেল্প মানে বাঁচাও বাঁচাও, সাহায্য করো সাহায্য করো, নেকড়ে বাঘ নেকড়ে বাঘ, যেভাবে লোকেরা চেঁচায় আমরা ঠিক সেটাকেই মানে আমরা এর মধ্যে বলে দিয়েছি। এর পরের পয়েন্টটা কী আছে? এর পরের পয়েন্টটা হচ্ছে ভিলেজার্স রাশ টু হিজ রেস্কিউ। সব গ্রামবাসীরা তাড়াতাড়ি ছুটে এলো এই নেকড়ে বাঘের হাত থেকে তাকে উদ্ধার করার জন্য, সেটাকে আমরা লিখেছি ভিলেজার্স হার্ড হিজ ক্রাই অ্যান্ড ইমিডিয়েটলি রাশ দেয়ার টু রেস্কিউ হিম। Villagers heard his cry and immediately rushed there to rescue him. সমস্ত গ্রামবাসীরা এই চিৎকারটা শুনলো এবং তারা ছুটে এলো তাকে ওই নেকড়ে বাঘের হাত থেকে বাঁচাতে। নেক্সট পয়েন্ট, রেস্কিউ হিমের পরে স্টপটা দিতে ভুলে গেছি, স্টপ, ঠিক আছে। নেক্সট পয়েন্ট হচ্ছে শেপার্ড বয় এনজয়েজ। ছেলেটা খুব মজা পেলো এতে, যে গ্রামবাসীরা তার ডাকে ছুটে এসছে, খুব মজা পেলো। তা সেটাকে আমরা কীভাবে লিখেছি, মানে ছেলেটা মজা পেলো, এটাকে আমরা লেখার আগে লিখছি যে গ্রামবাসীরা কিন্তু এসে খুব বিরক্ত বোধ করলো, কারণ গ্রামবাসীরা বিরক্ত হলো তবেই তো ছেলেটা মজা পেলো। তা সেটাই আমরা লিখছি দে ওয়ার অ্যাংরি, মানে ভিলেজার্স ওয়ার অ্যাংরি। তোমরা দে ওয়ার অ্যাংরি বলেও শুরু করতে পারো, ভিলেজার্স বলেও শুরু করতে পারো। ভিলেজার্স ওয়ার অ্যাংরি বা দে ওয়ার অ্যাংরি হোয়েন দে রিয়েলাইজ দ্যাট দে হ্যাড বিন ফুলড বাই দ্য নটি বয়।
আমরা এই কথাটাকে যে শেপার্ড বয় এনজয়েস এটাকেই আমরা ঘুরিয়ে লিখলাম, সেটাকে লিখলাম কী হবে, দে ওয়ার অ্যাংরি বা ভিলেজার্স ওয়ার অ্যাংরি হোয়েন দে রিয়েলাইজ দ্যাট দে হ্যাড বিন ফুলড বাই দ্য নটি বয়। এই দুষ্টু ছেলেটা তাদেরকে বোকা বানিয়েছে, গ্রামবাসীরা খুব রেগে গেল। ঠিক আছে, এর সঙ্গে তোমরা যদি এই শেপার্ড বয় এনজয়েস এটাকেও অ্যাড করে দিতে পারো, যে they were angry when they realized that they had been fooled by the naughty boy and the boy laughed at them and the boy laughed at them। এই ঠিক আছে, চলো আমি এটাকে ইন্ট্রোডিউস করেই দিই। অ্যান্ড নীলকালিতে লিখলাম the boy laughed at them। তারা ছুটে এলো এবং তারা খুব বিরক্ত বোধ করলো যে ছেলেটা তাদের সঙ্গে মজা করছে, কিন্তু ছেলেটা খুব মজা পেল এবং আমরা দেখছি ছেলেটা তাদেরকে তাকে হাসছে। নেক্সট পয়েন্ট কি, ওয়ান ডে উলফ রিয়েলি কামস। একদিন কিন্তু সত্যি সত্যি নেকড়ে বাঘ পড়লো। কিন্তু এখানে এই পয়েন্টটাকে আমি সঙ্গে সঙ্গে ইন্ট্রোডিউস করতে চাইছি না, আমি একটা লাইন আরও লিখতে চাইছি। ইনফ্যাক্ট ঈশপের গল্পেতেও আছে যে এই ছেলেটি এরকম ঘটনা আরও দু একবার করেছে, মানে শুধুমাত্র একবারই করেনি, আরও দু একবার করেছে, মানে মাঝে মাঝেই করে এবং গ্রামবাসীরা মাঝে মাঝেই আসে এবং বিরক্ত। এবং একদিন তারা ঠিক করলো যে এরপর থেকে তারা আর এই ছেলেটির সাহায্যের জন্য যাবে না, কারণ ছেলেটা তাদের সঙ্গে মজা করে। নেক্সট পয়েন্টটাকে লেখার আগে আমি সেই লাইন দুটোকে ইন্ট্রোডিউস করেছি। কি লিখেছি, ভেরি অফেন দ্য বয় প্লেড দ্য সেম প্র্যাঙ্ক। প্রায় প্রতিদিনই এই রকম মজা এই ছেলেটা করে। প্র্যাঙ্ক মানে হচ্ছে ভাঁড়ামো বা মজা, এরকম মজা এই ছেলেটা মাঝে মাঝেই এখন করে। ভেরি অফেন না প্রায়শই দ্য বয় প্লেড দ্য সেম প্র্যাঙ্ক। তারপরে যে লাইনটা, এটাও পয়েন্টে নয় কিন্তু এই গল্পটার সঙ্গেই এটা ম্যাচ করছে। এরকম তোমাকে মাঝে মাঝে দু একটা সেন্টেন্স নিজেকেও লিখতে হবে, তবে এই গল্পটা আরও কম্প্যাক্ট হবে। যে এরকম ঘটনা মাঝে মাঝেই ঘটায়। এরপরে একদিন গ্রামবাসীরা খুব বিরক্ত হলো এবং ঠিক করলো আর ছেলেটার ডাকে তারা যাবে না। সেটাকে লিখছি, disgusted villagers now decided to pay no heed to his alarm. Disgusted villagers now decided, D-E-C-I-D-E-D, to pay no heed. Pay no heed মানে হচ্ছে কান না দেওয়া, P-A-Y, পে, তারপরে N-O, নো, H-E-E-D, পে নো হিড। কথাটার অর্থ হলো যে কান না দেওয়া, আর এর কথাকে তারা গ্রাহ্য করবে না। পে নো হিড টু হিজ অ্যালার্ম। এরপরে তারা ঠিক করলো যে যতই ছেলেটা এরকম নেকড়ে এসছে করে চেঁচাক, তারা ছেলেটার কথাকে আর বিশ্বাস করবে না। ঠিক আছে, নেক্সট পয়েন্টটা এরপরে আমরা আনছি যে ওয়ান ডে উলফ রিয়েলি কামস, যে একদিন সত্যি সত্যি নেকড়ে বাঘ এলো। সেটা আমরা কি লিখছি, ওয়ান ডে এ উলফ রিয়েলি কেম অ্যান্ড জাম্পড আপন হিজ হার্ড অফ শিপ। কিন্তু একদিন সত্যি সত্যি নেকড়ে বাঘ এলো এবং সেই নেকড়ে বাঘটি তার পালের উপরে, মানে ভেড়ার পালের উপরে ঝাঁপিয়ে পড়লো। হার্ড অফ শিপ এটা মানে হচ্ছে ভেড়ার পাল, H-E-R-D। যেমন ফোক অফ শিপ, F-L-O-C-K, ফোক অফ শিপ। ঠিক যেখানে দেখো এখানে আমি লিখেছি F-L-O-C-K, ফ্লোক অফ শিপ, সেটারই আর একটা ইংরেজি হচ্ছে হার্ড অফ শিপ, মানে ভেড়ার পাল। তা একদিন সত্যি সত্যি নেকড়ে বাঘ এলো এবং এই ভেড়ার পালের উপরে ঝাঁপিয়ে পড়লো। ঠিক আছে, এরপরে নোবডি কামস। নেক্সট পয়েন্ট, এবারে কিন্তু মানে এবার ছেলেটা আবার চেঁচালো কিন্তু কেউ আর এলো না। সেটাকে আমরা লিখছি যে বাট দিস টাইম নো ওয়ান কেম টু রেস্কিউ দ্য বয় হু ক্রাইড অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস এ উলফ এ উলফ। আমরা আরও সুন্দর করে গুছিয়ে লিখছি, কিন্তু এবারে আর কেউ এই ছেলেটিকে সাহায্য করতে এলো না, যদিও ছেলেটি প্রাণপণে চেঁচাচ্ছে, একটি নেকড়ে বাঘ আমাকে রক্ষা করো। কী লিখলাম আর একবার বলি, বাট দিস টাইম নো ওয়ান কেম টু রেস্কিউ দ্য বয় হু ক্রাইড অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, কমা নিয়ে একটা ডিরেক্ট স্পিচ ইন্ট্রোডিউস করছি এরকমই কোটেশনের মধ্যে এ উলফ। ঠিক আছে, আর বিষয় চিহ্নগুলো দিয়ে দিচ্ছে, একটা বাঘ এসছে, একটা নেকড়ে বাঘ এসছে, আমাকে রক্ষা করো। এত কিছু চেঁচানোর পরেও কেউ আর তার সাহায্যে এগিয়ে এলো না। লাস্ট পয়েন্ট হচ্ছে উলফ কিলস দ্য শিপ অ্যান্ড দ্য বয়, আমি অ্যাড করলাম, সেটাকেই আমরা করব। দ্য উলফ killed the boy along with his sheep before leaving. The wolf killed the boy along with his sheep before leaving. চলে যাওয়ার আগে, মানে ওই জায়গা ছাড়ার আগে আমরা দেখছি নেকড়ে বাঘটি এই মেষপালককেও হত্যা করছে এবং তার সমস্ত ভেড়াগুলোকেও হত্যা করছে, এবং এইভাবে আমরা গল্পটাকে শেষ করছি। ওকে, তাই এটা একটা মরাল স্টোরি, তোমরা জানো, এবং আমাদের একটা মরাল লিখতেই হবে, এটা একটা নিয়ম। টাইটেলটা যেমন নিয়ম, মরালটাও নিয়ম। সেই মরালটা আমরা দিয়েছি, মরালটা লিখতে হবে কীভাবে, গল্প শেষ হবে। ঠিক আছে, আমি এটা একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নাও। দেখো এখানে মরাল বলে লিখেছি, একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নেবে এবং তারপরে আমি পিডিএফটা শেয়ার করে দেবো। কিন্তু স্ক্রিনশট বা পিডিএফ যাই হোক, নিজেরা খাতায় লিখে নেবে। নিজেরা যদি লিখে নাও তাহলে তোমাদের খুব চট করে তৈরিও হয়ে যাবে। ওকে, একটা স্ক্রিনশট নিয়ে নাও।
যাই হোক, মরালটা আমরা একদম গল্পটা শেষে লিখবো, গল্প শেষে এক লাইন নিচে লিখবো, MORAL অল ক্যাপসে লিখবো এবং একটা কোলন চিহ্ন মানে দুটো রসগোল্লা দেবো এবং তারপরে মরালটা লিখবো। তাই এই গল্পের মরাল কি? এই গল্পে যেটা মরাল সেটাকে অলরেডি আমি টাইটেল হিসেবে ইউজ করেছি, মানে দ্য ফেট অফ এ লায়ার, একটা মিথ্যেবাদীর ভাগ্য। এটা মরালি, কিন্তু আমার এরকমই আর একটা মরাল জানা আছে, মানে ইনফ্যাক্ট এটা সবারই জানা আছে কি, নোবডি বিলিভস এ লায়ার। কেউই একজন মিথ্যেবাদীকে বিশ্বাস করে না, এটা খুব কমন মরাল, তোমরা জানো। সেটাকেই লিখেছি, নোবডি বিলিভস এ লায়ার। কেউ একজন মিথ্যেবাদীকে বিশ্বাস করে না। খুব পারফেক্ট মরাল, মানে ইনফ্যাক্ট এটার থেকেও অনেক ভালো, এবং এটাই তোমরা লিখবে। আর একটা ধরো এটা মনে পড়ছে না, এটা অলরেডি লিখে ফেলেছো, তাহলে আর কি মরাল হতে পারে? এরকম একটা মরাল ঠিক এক্স্যাক্টলি ঈশপের গল্পের মরালটাই নয়, কিন্তু ওরকমভাবে তৈরি করে দেওয়া যায়। যেমন আননেসেসারি ফান মে ইনভাইট ডেঞ্জার। এই ছেলেটা অযথা মজা করতে গেছিল, ছেলেটা অ্যাকচুয়ালি মজা করতে গিয়েই এই ঘটনাটা ঘটিয়ে ফেলেছে, কিন্তু এই মজাটা তার দরকার ছিল না, এবং পরবর্তী ক্ষেত্রে দেখছি এই মজা তার বিপদ নিয়ে আসছে। সেটাকে আমরা লিখেছি, মানে ট্রান্সলেট করে লিখেছি, দরকার হলে এরকমভাবে মরাল করে দেবে। আননেসেসারি ফান মে ইনভাইট ডেঞ্জার। অযথা আনন্দ বিপদ ঘটাতে পারে বা বিপদকে ডেকে আনতে পারে। ওকে, তাই এটা হলো এই স্টোরিটা, দ্য শেপার্ড বয় অ্যান্ড দ্য উলফ। খুব ইম্পর্টেন্ট, একবার মাধ্যমিকে পড়েছে, এবারেও ইম্পর্টেন্ট, সেই জন্য আমি করিয়ে দিলাম। নেক্সট দিন আরও 2-1টা স্টোরি করাবো, তারপরে বাকি স্টোরিগুলো তোমরা যে কোনো বই ফই থেকে দেখে করে নেবে, ঠিক আছে? আর 2-1টা স্টোরি, একটা বা দুটো সোশ্যাল স্টোরি আর একটা মরাল স্টোরি হয়তো করাবো, তারপরে তোমরা নিজেরাই একটুখানি দেখে বাকিগুলো যেগুলো বলেছি সব দেখে নেবে। যাই হোক, আজকের ক্লাসটা এখানেই শেষ হলো। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগলো। আর যারা যারা এখনও কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিও, তোমাদের কাজেই আসবে। আর যারা যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট আসছে, ঠিক আছে? ফলো করো, তোমাদের উপকারী হবে।